আচ্ছা, এখন কিরকম মান্থলি আপনাদের সেল হচ্ছে বা টার্নওভার হচ্ছে 1.25 হয়ে যায় পার মান্থ? পার মান্থ। আমাদের দোকানটা আসলে 85 স্কোয়ার ফিটের মতো, তো খুবই ছোট। ফার্স্ট মান্থে আমি সেকেন্ড মান্থে ব্যানারও দিয়েছি, কিন্তু নো রেজাল্ট হয়নি। ফাউন্ড। দু হাতে দুটো এরকম ভর্তি জিনিস, মানে আপনারা ধারণা করতে পারবেন না, 10 কেজি 15 কেজি ওয়েট। তো ওই সময়টা না আমাদের খুব সাংঘাতিক অবস্থা গেছে। আমার কিছু ভুল ডিসিশন ছিল সে সাউথের ব্লগারদের টাকা। সাউথের? ইয়েস, অ্যাকচুয়ালি আমাদের হাজব্যান্ডরা 40 ইয়ার্স বন্ধু। আচ্ছা, সবচেয়ে খুশির দিন ছিল হচ্ছে এই মান্থেই ছিল যে আমাদের 100টা অর্ডার আমরা পেয়েছিলাম। মানে সবগুলো কেটে আপনাদের প্রফিট কত হচ্ছে? তো আমি এখন চলে এসেছি স্যান্ডউইচ হাবে, আর এটাই হচ্ছে সেই আউটলেট। এখনই আমরা ভেতরে যাব এবং যে ডিটেলসগুলো রয়েছে জানবো যে কোথায় কি হয়, কিভাবে তৈরি হয়। লাস্ট 10 মান্থ ধরে আমরা একটা ছোট বিজনেস চালাচ্ছি, যেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে স্যান্ডউইচ হাব। এটা মেনলি দমদম স্টেশন থেকে 5 মিনিটের দূরত্বে। আমরা এই বিজনেসটা শুরু করেছি মানুষকে হেলদি ফুড খাওয়াবো বলে, মেনলি অয়েলি ফুড নয়, যেটা এখন মানুষ চাইছে। তো সেই জন্য এখানে আমাদের সবই গ্রিল ফুড আছে, মেনলি এখানে কি কি আইটেম রয়েছে যেগুলো তৈরি করা হয়? স্যান্ডউইচ, বার্গার, পিৎজা, র্যাপ, এগুলোই। এগুলো। এইটা হচ্ছে আমার স্যান্ডউইচ গ্রিলার, এটা হচ্ছে ওটিজি, আর এটা ফ্রিজ, এটা ইন্ডাকশন আছে, আচ্ছা, আর এটা আমাদের গ্যাস ওভেন, যেটা রেডি হয় আমাদের ফুডগুলো। এটা আমাদের যখন একটু হেভি স্যান্ডউইচগুলো হয়, যেটা 3-4টে লেয়ারে থাকে, হ্যাঁ, সেটা এইটাই যায়। আচ্ছা, আমার একই বক্স, এটা 5-5-এর বক্স, আচ্ছা। 6-6-এর বক্স আছে হচ্ছে আমার পিৎজা যায়। এটা হচ্ছে আমরা যেটা নিজেরা কাস্টমাইজ করে বানিয়েছিলাম জোম্যাটোতে, যেহেতু যাতে না স্যান্ডউইচ এদিক ওদিক হয়, এই আচ্ছা, জন্য মানে এটা এটাতে আপনার স্যান্ডউইচ এটা হাব আমাদের যেটা- নাম দিয়ে আচ্ছা, আচ্ছা, রেডি করা। এটা আমাদের বার্গার বক্স, দ্যাট ইজ আমাদের বার্গার বক্স আচ্ছা, এটার মাধ্যমে বার্গার। একদম। আমি অর্পা ভট্টাচার্য, তার আমি থাকি হচ্ছে দমদম এরিয়াতে। আমি এমনিতে নর্মালি হাউসওয়াইফ, আর আমার বাড়ি হচ্ছে আপনার দমদম স্টেশনের কাছেই। তো আপনি এই যে এই টপিকটা, এটা মাথায় এলো কি করে? অ্যাকচুয়ালি অনেক রকম টপিকে ঘুরছিল। এবার স্যান্ডউইচ এখানে আমাদের যে এরিয়াটা, এখানে মেনলি রোল, মানে ভাজাভুজি এইসব জিনিসের দোকান বাজার এত বেশি আছে। তো স্যান্ডউইচ বা ব্রেড আইটেম বা একটু হেলদি ফুড, তেল ছাড়া এইরকম জিনিসগুলোর খুব একটা আউটলেট এখানে নেই। হ্যাঁ, তো সেই জন্য আমরা একটু ভাবনা চিন্তা করছিলাম যে যদি ফুড বিজনেস হয়, তো তাহলে আমরা এইটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে পারি। তো এই নিয়েই শুরু হয়েছিল। আর এইটার জন্য আমাদের যে স্পেস দরকার, মানে আমরা ঠিক করতে পারছিলাম না যে রেস্টুরেন্ট হবে কি টেক অ্যাওয়ে হবে, মানে কোনটা হবে, কোনটা করলে আমাদের পক্ষে সুবিধা হবে, কারণ যেহেতু আমরা একদম নভিস এই লাইনে আর কি। তো সেই জন্য একটু ছোটোখাটো কিছু করে শুরু করলে তারপরে না হয় আমরা বড়োর দিকে যেতাম। এই নিয়েই ভাবনা চিন্তাটা শুরু হয়েছিল আর কি। আচ্ছা, তো এখন তাহলে কি রান করছেন? এখন অ্যাকচুয়ালি এটা টেকওয়ে কাম, আপনার বসে খাওয়ার কয়েকটা কিছু অ্যারেঞ্জমেন্ট হতে পারে, 2-3 জন মতো এসে বসতে পারে এরকম। আমাদের দোকানটা আসলে 85 স্কোয়ার ফিটের মতো, তো খুবই ছোট। তো ওর মধ্যেই কিচেন, তার মধ্যেই আমাদের সব কিছু মানে গুছিয়ে করতে হয়। আর যারা কাস্টমার আসেন তাদের আমাদের সামনে একটুখানি ফুটপাতের ওপরে জায়গা আছে, তো ওইখানেই টুল দিয়ে বসানো হয় আর কি। মোটামুটি ধরুন 6 থেকে 7 জন বসতে পারবেন আর কি। মানে জাস্ট স্টার্ট এখন জাস্ট, রয়েছে। হ্যাঁ, এখনো স্টার্টের দিকেই তো রয়েছে। আপনারা যে দুজন রান করছেন, হ্যাঁ। আপনার কি একই ফ্যামিলির নাকি? না, অ্যাকচুয়ালি আমাদের হাজব্যান্ডরা 40 ইয়ার্স বন্ধু, আচ্ছা, খুব ছোটোবেলাকার বন্ধু আর কি। আর আমরা দুজন হচ্ছি এবার ওয়াইফ হলাম। তো আমার আর ওর এমনি এতই মানসিক বন্ধনটা খুব বেশি, কাছাকাছি খুব। তো এমনি আমার থেকে অনেক ছোট, হ্যাঁ, প্রায় 10 ইয়ার্সের গ্যাপ আমাদের। তো এবার কিন্তু এত মানে ক্লোজের আর কি, আমরা অনেক কিছু একসাথে করেছি, বেড়াতে যাই একসাথে এরকম। তো ওর সাথে মনের বন্ধনটা বেশি বলেই আমরা একটু চিন্তা ভাবনা করছিলাম যে কিছু যদি একসাথে করা যায়, কারণ দুজনেরই ছেলেরা বড় হয়ে গেছে। তো একটা কিছু নিয়ে শুরু করলে ভালো হতো। তো ওর আবার ফুডের দিকে একটু বেশি নজর। তো আমি আবার যেমন লেখালেখির দিকে, কিন্তু ও যেটা বলছিল যে মানে আমরা আলোচনা করে স্থির করলাম যে ফুড নিয়ে করলে ওর অনেকটা অভিজ্ঞতা আছে, ও অনেক রকম কোর্স করা আছে, ও জানে অনেক কিছু, ওর ফুডের প্রতি প্রচুর ইন্টারেস্ট আছে। এবার আমারও আছে, কিন্তু ওর এটা প্যাশন। আচ্ছা, আচ্ছা। তো আপনি সেই- মানে লেখাতে একটু বেশি হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমার যেমন লেখাটা প্যাশন,
তাহলে দুজনে মিলে আপনারা স্টার্ট কিভাবে করেছিলেন, মানে একটা ভাবনা চিন্তা তো করলেন, একটা জায়গাও চুজ হলো, দেন তারপর যে একটা অ্যামাউন্ট, এবার হ্যাঁ অ্যামাউন্ট এই যে আপনি বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি যে এর ইনভেস্টমেন্টটা, হ্যাঁ হ্যাঁ তো এটা অ্যাকচুয়ালি আমরা দুজনেই, যেহেতু আমাদের সুবিধা হয়েছিল একটাই যে দুজনের হাজব্যান্ডরাই বন্ধু। এবার আমরা বসে একদিন বললাম যে মানে আমরা অনেক দিন ধরেই বলছি হাজব্যান্ডে যে কিছু করতে চাই, তো তখন হাজব্যান্ডের বলাতে ওরা তখন বলে আচ্ছা ঠিক আছে দুজনে যদি তোমরা করতে চাও তাহলে আমরা হেল্প করতে পারি। তো আমরা ওদের কাছ থেকে লোন নিলাম এই জন্যে যে বললাম, কারণ আমাদের এটা দাঁড়িয়ে গেলে আমরা সেটা আবার ওদের রিটার্ন ব্যাক করবো আর কি, মানে আমাদের সেটাই ইচ্ছে আছে যে আমরা ফ্যামিলির কাছে লোন নিলেন একটা ব্যাপার। হ্যাঁ এটা আমরা লোন হিসেবেই বলছি, ওই জন্য যে আমরা লোন হিসেবে নিয়েছি, যে ইনভেস্টার আমরা ওদের বলি ইনভেস্টার বলে মেনশনও করি ইনভেস্টার বলে, যে ইনভেস্টাররা কি বলছে মানে আমরা এই জন্য যা কিছুই স্টেপ নিচ্ছি বা করতে যাচ্ছি সেজন্য ওদেরও একটা মানে ওরাও পরামর্শ অ্যাডভাইস করেন আর কি, যে হ্যাঁ তোমরা এটা করো এটা ভালো হবে, মানে এইটা মানে মেনলি বলতে গেলে আমরা দুজন ঠিক করলাম, ওনারা হেল্প করলেন বাইরে থেকে, ওনারা বলে দিলেন যে হ্যাঁ ঠিক আছে এটা করলে ভালো হতে যাচ্ছে, মানে আমাদের চিন্তাভাবনাটা ঠিকঠাক যাচ্ছে কিনা সেটা জন্য খানিকটা ওদের হেল্পটা আমরা নিই আর কি। আর তাছাড়া ফ্যামিলি মেম্বার একটা তো হেল্প নেওয়া। হ্যাঁ এই আর কি। তো প্রথমে আপনারা কি দিয়ে মানে স্টার্ট করেছিলেন? কি স্টার্ট করেছিলাম আমরা স্যান্ডউইচ দিয়ে। হ্যাঁ আমরা কুক পেয়েছিলাম, আমাদের হাজবেন্ডরাই ওনারাই ঠিক করে দিয়েছিলেন। কুকও রয়েছে? কুক আছেন অ্যাকচুয়ালি, আমরা আইডিয়াটা দিই আর কুক সেই মতো কুককে বোঝানো হয়, একটি ছেলে আছে অল্প বয়সী ছেলে, তো ওই আর কি মোটামুটি বানায় টানা আমরা দেখিয়ে দিয়েছি কি করে কি করতে হবে, এবার বাকিটা ও হিসেব করে ঠিকঠাক করে অ্যারেঞ্জমেন্টটা ওরা করে, মানে ওই করে আর কি। তো প্রথম থেকেই কি আপনারা কুক দিয়ে করেছিলেন নাকি নিজেরা করেছিলেন? না প্রথমটা আমরা কুক দিয়েই করেছি, এই কারণে যে ওর মানে ওকে আমরা একটু স্যান্ডউইচ বানাতে পারে এই ধরনের একটি ছেলে আমরা খুঁজছিলাম, যে একটু কাটিং ফাটিং এইসবগুলো ঠিকমতো করতে পারবে। এবার হয় কি যখন আমরা বাড়িতে করি সেটা একরকম হয়, আর যখন আমরা বাইরে কাস্টমারের মুখোমুখি হই তখন একটা মানে কাস্টমারের আসতে থাকে তো পরপর, সেই জিনিসটায় তাড়াতাড়ি যে সুইফটনেস যেটা দরকার হয় সেইটা একটা কুক যে আর কি এই সবে অভ্যস্ত তার পক্ষে এটা করাটা সুবিধে হবে বেশি, এই জন্য যে আমরা যেটা করতে হয়তো 2 মিনিট লাগবে ওর হয়তো 1 মিনিটের মধ্যে সেটা করে রেডি করে প্যাক করে দিয়ে দিল, অলরেডি যেটা ওটা জানে। এই জন্য আমরা চেয়েছিলাম একজন অভ্যস্ত যে একটা ছেলে হবে, তাকে আমরা চেয়েছিলাম যে একজন পাওয়া যায় যাতে। তো তার মানে আপনি যে স্টার্ট করেছিলেন তো প্রথমে তো আপনাকে একটা রেন্ট নিতে হয়েছিল, তো প্রথমে রেন্ট দিতে হবে আপনাকে, আর তারপরে আপনি আবার একজন কুক রেখেছেন, তো কুকেরও একটা রেন্ট রয়েছে। তো প্রথম মান্থ যেটা আপনি বললেন নভেম্বরে স্টার্ট করেছিলেন, তো নভেম্বরে কী রকম মানে আপনি পে করে বা কী রকম ইনভেস্ট করে আপনি এটা স্টার্ট করেছিলেন? আমি যেটা ইনভেস্ট করেছিলাম মোটামুটি ধরুন 1 মতো প্রথমটায়, 1 লাখ মতো ইনভেস্টমেন্ট প্রথমে হয়েছিল, মানে 1 মাসের জন্য, তারপরে তো হুড় করে ঢুকতে থাকে। হ্যাঁ তো 1 লাখ টাকা নিয়ে আমরা শুরু করে নেমেছিলাম, তারপরে আস্তে আস্তে সেটা 2.5-এ দাঁড়িয়েছিল, মানে 2-3 মাসের মধ্যে, কারণ শোকেস থেকে শুরু করে দোকান সাজানো, কুকের স্যালারি, তারপরে রেন্ট, এগুলো আমাদের প্রথমে ওই ইনভেস্টমেন্ট থেকেই আমাদের তুলতে হয়েছিল। তো বলতে নেই প্রথম 3 মাসে আমাদের ধরুন ওই 60-র কাছাকাছি মতো হয়েছিল প্রথম 3 মাস মতো, আমি বলছি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি। তো তারপরে মেটেরিয়ালস কেনার আছে, মেটেরিয়ালস কোথায় পাওয়া যায় সেটা আমরা খুঁজে বার করেছি, মানে মোবাইল থেকে দেখে অনলাইন দেখে যে কোথা থেকে গেলে আমরা একটু কমে পাওয়া যাবে, মানে যেমন শুরু করতে গেলে যেখানে হয়, তো সেই সমস্ত জায়গাগুলো খুঁজে বার করা, এগুলো মেনলি আমার বন্ধুই খুব খুঁজে মানে ওই আর কি। হ্যাঁ তো ও খুব মানে সার্চ ফার্চ করে বার করে সেখান থেকে আমরা প্রথমে এরম দাঁড়িয়েছিল যে আমরা নিজেরা গিয়ে মালপত্র তুলতাম, মানে এরকমও হয়েছে যে দুজনে মিলে টানতে পারছি না ব্যাগ, হ্যাঁ এরকম খুব কষ্ট করেছি, মানে এটা মানে সবাই বিজনেস যখন স্টার্ট করে সবাই বলে যে স্ট্রাগল না করলে হয় না, তো আমরা তখন বুঝছি আর কি, যখন ধরুন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে আমরা বুঝতে পারছি যে কী জিনিস হতে যাচ্ছে, মানে এক সময় আমরা মাল টানতে টানতে রাস্তায় মানে কোনো ট্যাক্সি নেই, রিক্সা যাবে না, কিছু না, আমরা 1/2 কিলোমিটার মতো ওই রাস্তায় ওই জিনিস, ওই ভারী জিনিস, আর আমার বন্ধু আমাকে কিছু দেবে না, মানে বইতে দেয় না, মানে খুব একটা আমি বইতে পারি না, সেই জন্যই আর কি ও বেশিরভাগটা নিয়ে হাতে দুটো এরকম ভর্তি জিনিস, মানে আপনারা ধারণা করতে পারবেন না, 10 কেজি 15 কেজি ওয়েট,
আমরা ওটা নিয়ে নিজেরা half হ্যাঁ এক kilometer একজন মতন এসছে। টানতে টানতে, আমি একটা ব্যাগ টানছি আর ও দু হাতে দুটো জিনিস নিয়ে ওই নিউ মার্কেট আমিনিয়ার সামনে দিয়ে ওই রাস্তাটায় তো কিচ্ছু চলে না, হ্যাঁ। পুরো এসে মেন রোডে আমাদের লেনিন সরণিতে এসে উঠতে হয়েছে। তো ওই সময়টা না আমাদের খুব সাংঘাতিক অবস্থা গেছে, মানে আমরা ভাবতাম যে কি করে এটা আর একটু রিকভারি করা যায় বা আরেকটু ভালো দিকে নেওয়া যায়, মানে এই যে নিজেরা মালপত্র তোলা পারছি না, তো পেরে উঠছি না, জিনিসও লাগছে, নিতে পারবো না, কাকে দিয়ে বলবো, আর আর আমাদের ইনভেস্ট করার মতো ব্যাপার নেই। এটা কি তো প্রথম আমাদের দিকে? প্রথম দিকে, একদম প্রথম দিকে, ফার্স্ট 3 মান্থসের মধ্যে আমি বলছি। আর এখন কি অবস্থা? এখন আমাদের মোটামুটি এমন একটা পজিশনে আছি, মানে বলেও ভাল লাগছে যে আমরা এখন পোর্টার বুক করি। একজনের সাথে ইন্ট্রোডিউস হয়েছে যিনি দমদমেই মাল সাপ্লাই করেন, উনি এসে আমাদের মালগুলো দিয়ে যান। মানে এগুলো সব ধীরে 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 খোঁজ করে করে, যে কষ্টটা আগে করছেন সেটা এখন আর করতে হয় না। এখন আর অত করতে হয় না। এবার আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করি, যে এই যে এত একটা বিজনেস রান করছেন, এটার মধ্যে তো একটা ডাউনফল, একটা ভালো দিক থাকেই। হ্যাঁ, তো যদি মানে এই যে এত বছর রান করছেন, প্রায় 1 বছর হতে চললো, এটার মধ্যে সবচেয়ে ডাউনফল কোনটা এসেছিল, মানে সবচেয়ে খারাপ দিন বা যেটা? সবচেয়ে খারাপ দিন বলতে গেলে দেখুন, এক বৃষ্টি যদি হয় তখন আমাদের কাস্টমারের রেঞ্জ খুব কমে যায়। আর এই কোনো অকেশনস যদি হয়, মানে পুজো টুজো এসব থাকলেও খুব মানে সেল ডাউন হয়ে যায়। আর পুজো থাকলেও ডাউন হয়ে যায়? পুজো থাকলেও মানে লোকে না পুজোতে তো একটু মানুষ বেশি খায় এগুলো। না, স্যান্ডউইচ বলতে গেলে ধরুন এই ননভেজ আইটেমগুলো লোকে খুব একটা বেশি খেতে পছন্দ করে না, বা দেখছি আমি যা ট্রেন্ডটা আর কি, তো সেটা অনেকটা কমে যায়, অনেকটাই। আবার অনেক সময় চিকেনের প্রাইস হাই হয়ে যায়, অনেক সময় সেই জন্য চিকেনের অ্যাভেলেবিলিটি অনেক সময় কম টম থাকে, সেসব জন্য কাস্টমারের কমতি ওই দুটো কারণেই মেনলি হয়। যে আপনার পুজো থাকলে অনেক সময় নিরামিষ টিরামিষ আছে, যেমন গণেশ পুজো চলেছে, যখন গণেশ পুজো রিসেন্ট গেল, যেটা গণেশ পুজো বিশ্বকর্মা পুজো যেটা গেছে, তখনও খুব যে সেল হয়েছে তা নয়, মানে একটু কমে যায়, একটু ডাউন হয়ে যায়। মানে সবার ক্ষেত্রে পুজো হলে একটু সেলটা বেশি হয়। হ্যাঁ, আপনাদের আমাদের একটু ডাউন যায়, কেন যাই না আমি, মানে ওই কারণেই যে হচ্ছে তা নয়, কিন্তু মানে এটা আমরা বলতে পারছি না কনফার্মলি, কারণ আর এক বছর গেলে হয়তো বলতে পারবো, কিন্তু মেইনলি আমাদের ধারণা যে হয়তো পুজোর জন্যই হচ্ছে এরকম। তো কাস্টমারের প্রায় মানে অফলাইনেই নাকি অনলাইনেরও কিছু ব্যবস্থা রয়েছে? না, অনলাইন আছে, আমাদের জোম্যাটো সুইগি দুটোই আছে। আর দুটোতে মানে বলতে এখন নয় করে জোম্যাটোর অর্ডারও ভালো আসে, সুইগিটা রিসেন্ট আমরা 1 মাস হবে চালু করছি। হ্যাঁ, তো চলছে। আর একটা জিনিস, যেটা আমাদের সেলটাকে প্রমোট করার জন্য আমরা প্রথম 3 মাস পরে ওই ব্লগার যারা আছেন, ছোটোখাটো ব্লগার বা বড় যারা আছেন, তাদেরও ইনভাইট করেছিলাম। তো এরকম 5 মানে থেকে ওটাকে প্রমোশন করে কিভাবে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যায়। 3 মাস পরে যখন আমরা দেখলাম কাস্টমারটা আমাদের আশানুরূপ হচ্ছে না, আর একটু বাড়ালে ভালো, তখন সেক্ষেত্রে আমরা ওই ব্লগারদের ডেকে আমরা বলেছিলাম যে একটু এসে প্রমোট করুন, বা আপনারা ভিডিও যেমন করেন আর কি সেরকম করে। তো তাতে আমাদের অনেকটাই বলতে নেই, অনেকটা হয়েছিল আর কি। এবং এখন আমরা দাঁড়িয়ে আছি। এসেছিলেন মানে যারা প্রমোশন করতে, তাদেরও কি এটা পেয়েছিল নাকি নর্মাল? না, 2-3 জন ছিলেন নন পেড, আর ম্যাক্সিমামটাই আপনার পেয়েবল ছিল, আমরা দিয়েছি, মানে ইনভাইট করে পেমেন্ট করেছি আর কি। আচ্ছা, তো আপনি যে এটা রান করেছেন বা এতদিন ধরে করে আসছেন, একটা খুশির দিন, সবচেয়ে খুশির দিন যেটা আর কি, এই ডাউনফল তো আমরা শুনলাম, এবার একটা সবচেয়ে খুশির দিন যদি বলেন। সবচেয়ে খুশির দিন ছিল হচ্ছে এই মান্থেই ছিল, যে আমাদের 100টা অর্ডার আমরা পেয়েছিলাম। ওটা কি মানে একজনের কাছে নাকি? মানে এটা একটা অফিস থেকে অর্ডার এসেছিল, একটা অফিস থেকে, পার্টিকুলার একজনের কাছে 100টা অর্ডার? হ্যাঁ, একটা অফিস থেকে অর্ডারটা এসেছিল। ওনারা সাম বার্থডে, হ্যাপি বার্থডে উপলক্ষে, ওনাদের মানে কোনো স্টাফের আর কি হ্যাপি বার্থডে উপলক্ষে ওনারা 100 র্যাপের নিয়েছিলেন, অর্ডার দিয়েছিলেন আর কি আমাদের। এবং আমরা খুবই এক্সাইটেড তো ছিলামই, এবার ঠিকমতো ডেলিভারি করতে পারবো কিনা, মানে টাইমলি, সেটা নিয়েও খুব ছিল। 100টা জিনিস, ওটা কি ডিফারেন্ট জিনিস ছিল নাকি একটাই জিনিসে 100টা প্যাকেট? না, ডিফারেন্ট ছিল, মানে কিছুটা ছিল হচ্ছে আপনার চিকেন র্যাপ, কিছুটা ছিল চিকেন কর্ন র্যাপ, আবার কিছুটা ছিল ভেজ র্যাপ, এরম ভাবে ভাগ ছিল। এতগুলো আইটেম যদি 100টা চলে আসে তো টোটাল 100টা, এবার সেইটাকে ডিফারেন্ট ভাগ করে করে করাটা বিশাল চাপের। আর মানে পারফেক্টলি করাটা, মানে আপনি ভাবুন, চিকেন র্যাপ একরকম হচ্ছে, চিকেন কর্ন র্যাপ একরকম হচ্ছে, সেইগুলোকে যখন প্যাকিং করব, সেটাকে যাতে ওলট পালট না হয়ে যায় সেই রকম প্যাকিং করা, এবার তাটা যাতে পার্টিকুলার হয় সেই রকমভাবে, আর একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করা, বিশাল চাপ ছিল। তারপরে আবার সবগুলো আলাদা আলাদা করা, আর যেমন একদিকে খুশি রয়েছে, তেমন একদিকে একটা চাপ রয়েছে যে ঠিকমতো যাতে ডেলিভারিটা হয়। মানে আমরা নমস্কার বলছি, ঠিকমতো হয়েছে ডেলিভারি, এরকম হয়েছে। এটা সবথেকে আনন্দের দিন ছিল আমাদের।
আচ্ছা, আপনারা যে এটা রান করছেন তা একটা তো লাইসেন্সের একটা ব্যাপার থাকে, হ্যাঁ হ্যাঁ, তো আপনারা কি কি লাইসেন্স অ্যাপ্লাই করছেন বা আপনাদের কাছে রয়েছে? আমাদের রয়েছে হচ্ছে ফুড লাইসেন্স, একটা ফাসি যেটাকে বলে, হ্যাঁ, আর FSSAI। FSSAI, আর একটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স একটা লাগে। এই দুটো লাইসেন্স রান করি আমরা আর কি। তো এই যে আপনারা অর্ডার দেন বা যারা মানুষ আসে, যারা কাস্টমার আসে, যারা ইয়ে করে, তো ওটা সার্ভ কীভাবে করেন, বা আপনার যে অর্ডার এলো জোম্যাটো বা সুইগি, এখন যে বললেন মানে কারেন্ট আপনি সুইগির সাথে করছেন, তো ওটা তাদের সাথে কীভাবে ওটা মানে প্যাক করে আপনি কাস্টমার কাছে পাঠান? অ্যাকচুয়ালি আমাদের হোয়াইট কার্ডবোর্ডে যে বক্সগুলো পাওয়া যায় সেইগুলো স্যান্ডউইচ, মানে ভারী স্যান্ডউইচ হলে সেগুলোতে দেওয়া হয়। মেনলি আমাদের নিজস্ব স্যান্ডউইচ পাওয়া যায়, যে ট্রায়াঙ্গুলার বক্সগুলো হয় স্যান্ডউইচের তৈরির জন্য, সেইগুলোতেই দেওয়া হয়। ওটা আমাদের নিজস্ব, মানে আমরা নিজেরা অর্ডার দিয়ে বানিয়ে করেছি। তো ওটা আমাদের লোগো আছে, ওটা কালারটাও আমরা ওটাই রেড কালারের আচ্ছা, একটা মানে যে বক্স আছে। প্যাকটা আপনারা দেন মানুষকে আর কি, যেটা প্যাক করে আর কি কাস্টমারের কাছে যায়, সেই পুরো প্যাকটার ডিজাইনটাও আপনারাই করেছেন? হ্যাঁ, আমরাই করেছি, মেনলি সেটাতেই যায়। তো যদি খুব মানে বড় আইটেম বা মানে ক্লাব স্যান্ডউইচ যদি হয়, ধরুন 3টে লেয়ারের স্যান্ডউইচ যায়, তো সেক্ষেত্রে আমাদের একটু বড় বক্সের দরকার হয়। সেক্ষেত্রে আমরা একটু মানে হোয়াইট কালারের যে হোয়াইট নর্মাল যে কার্ডবোর্ডের বক্সগুলো হয় সেইটাতে প্যাকেজ করে দিয়ে দিই। এটা জোম্যাটোতেও দেওয়া হয়, বা জোম্যাটোতে অনেক সময় নর্মাল বক্সেও, আমরা যে ট্রায়াঙ্গুলার শেপের বক্স থাকে সেটাতেও দেওয়া হয়। আর বার্গারের জন্য স্পেশাল বক্স আছে, ওইগুলো কার্ডবোর্ডের বক্সেই দেওয়া হয়, প্রিন্টেড কার্ডবোর্ডের বক্স। এবার আমাদের স্ট্যাম্প থাকে তাতে। তো জেনারেলি আমরা নিজেদের এখনও তৈরি করে উঠতে পারিনি, ওটা আমাদের মানে ওটাও আমাদের একটা এতে আছে যে আমরা নিজেরা বানাবো আর কি, মানে অর্ডার দিয়ে স্যান্ডউইচ হাবই থাকবে ওটা, যেহেতু শুধু স্যান্ডউইচেরটাই আমাদের আছে। বার্গার আর পিৎজার এখনও শুরু হয়নি, ওটা যেহেতু ইন্ট্রোডিউস হয়েছে আস্তে আস্তে শুরু হবে ওটা। তো সবার প্রথমে আপনার নাম জেনে নেবো। আমার নাম ববিতা রায়। আচ্ছা, শুনলাম আপনি নাকি খুব ভালো রান্না করতে পারেন, একটা ফুডির মানে ফুডির ব্যাপার ওটা রয়েছে আমার আপনার। প্যাশন, আচ্ছা, ওটা ভালোবাসার জায়গা আমার। ওটা আমার কি? মন খারাপ হলেও আমি রান্না করি, আনন্দ হলেও রান্না করি। আমি খাওয়াতে ভালোবাসি, নিজেও খেতে ভালোবাসি। আচ্ছা, এটা কি প্রথম থেকেই নাকি না, পরে? একদম একদম প্রথম থেকে, একদম ছোট থেকে? একদম। তো এই যে স্যান্ডউইচ হাব যেটা আপনারা এখন স্টার্ট করেছেন বা অনেক দূর এগিয়ে এসেছেন, তো এটা কি ছোট থেকে কোনো একটা চেষ্টা ছিল যে হ্যাঁ আমরা ভবিষ্যতে বা ইন ফিউচার যদি এটা এমন একটা করা যেতে পারে বা করব? যদি সত্যি বলি, একদম ছোটবেলায় যদি বলি, আমি মানে আমার বাবা চাকরি করতেন। আচ্ছা। আমি বিজনেসটা দেখিনি বাড়িতে, ফ্যামিলিতে চাকরি। ছোটতে নিজে ভালোবেসে কমার্স নিয়ে পড়াশোনা করেছি, করে আমারও ইচ্ছে ছিল চাকরি করব, বাট সেটা হয়ে ওঠেনি। তো বিয়ের পরও হাজব্যান্ডের ট্রান্সফারেবল জব ছিল, এদিক ওদিকে যাওয়া, বা হাজব্যান্ড বাইরে থাকতো যেহেতু সেলসে ছিল প্রথমে, যার জন্য আমার ওই জবের আশাটা কোনোদিনও পূরণ হয়নি। অনেক কিছু শিখেছি, হাজব্যান্ড সেই শখগুলো পূরণ করেছে। আমি কম্পিউটারে অনেক কোর্স করেছি, নিজে খাওয়ার ওপরে, আমি বেকিংয়ের ওপরে কোর্স করেছি, বাট চাকরি যে মানে করব ভেবেছিলাম সেটা হয়নি। অ্যাটলিস্ট যখন ছেলে একটু বড় হলো, তখন যখন ভাবলাম কিছু করব, ফার্স্ট আমার ব্যাপার ছিল যে আমি ভালোবাসি ফুডটা, করলে এটা নিয়েই কিছু একটা বিজনেস করব। বাট ভাবলেই যে কাজ হয়ে যাবে এরকম তো ব্যাপার নেই। হ্যাঁ, বাট প্রথমে মন্টেসরি ট্রেনিং নিলাম, যে একটা স্কুলে যদি গিয়ে করে একটা নিজের মানে টাইম নিজের পাস একটা করা, একদম ইনকাম নিজের আছে। ইনকামের থেকেও বেশি টাইমটা আমার কাটবে। ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, ছেলে নিজস্ব জগৎ হচ্ছে, অনেকটা সময় বাড়িতে বসে থাকা, তাহলে কি করব? কিছুতে তো টাইমটা কাটাই। তারপর যখন ভাবলাম যে না, একটা কিছু করব, বা হাজবেন্ডের সঙ্গেও, মানে দুজন বন্ধু যেহেতু, যখন আমরা একসঙ্গে বসি যে কিছু একটা করি, ওরা বলল কি করবে? তো তখন বললাম ফুড বিজনেস। আমি বললাম, ও প্রথমে বললো ফুড বিজনেস করবি, তাই বললাম হ্যাঁ চল না, লেগে তো যাই। একটা চেষ্টা, হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা দেখা যদি যাক কি হয়ে হয়। যাক, তো ব্যাস। তারপর থেকেই ওই আস্তে আস্তে খোঁজা শুরু, আস্তে আস্তে এগোনো, পেয়ে যাওয়া, মানে দোকান পেয়ে যাওয়া, সেখান থেকে এই বিজনেস চালু করো, মানে তারপরে স্টেপগুলো পরপর হয়ে যেতে লাগলো। আচ্ছা, এই যে স্যান্ডউইচ বানাচ্ছেন, এখন বার্গার বানাচ্ছেন, তো একটা ইকুইপমেন্ট তো একটা লাগে। তো হ্যাঁ। প্রথমে ইকুইপমেন্টে ফার্স্ট মান্থে ইনভেস্ট করেছিলেন নাকি অন্যরকম ভাবে বানানোর না না চেষ্টা না, করেছিলেন? ফার্স্ট মান্থই আমরা গ্রিলার মেশিন, গ্রিল একদম। অ্যান্ড ফ্রিজ যেগুলো বললেন ওগুলো ফ্রিজ First আর month এ? গ্রিলার মেশিন, তো দুটো ওই- গ্রিলার। প্রথমে একটা বলেছিলাম, কিন্তু পরে আমরাই ভাবলাম যে একটা তো যে কোনো সময় চলে খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ। তখন আমি সামনে কাস্টমার হয়েছে, আমি দেবো কি করে, দুটো গ্রিলার মেশিন, একটা ফ্রিজ নিয়ে আমাদের শুরু। ফার্স্ট মান্থে ওটাও ইনভেস্ট করেছিলেন? হ্যাঁ, ওটা কিরকম পড়েছিল? ফ্রিজ মানে সব ইকুইপমেন্ট মিলিয়ে আর কি? এটা এই দুটো মিলিয়ে 8,000, গ্রিলার মেশিন দুটো মিলিয়ে 8,500 পড়েছিল, আর ফ্রিজ মোস্ট প্রবাবলি 10,000 এর কাছাকাছি। 10,000 মানে নিয়ার অ্যাবাউট 20,000। হুম।
আর র মেটেরিয়াল কিরকম পড়ছিল যেটা আপনি 7 দিনের মতন এনেছিলেন? এক্স্যাক্টলি আপনাকে আমি তো না, বলতে একটা পারবো না। অনুমানিক একটা হ্যাঁ 1000 এর মধ্যে আমার র মেটেরিয়াল হয়ে সব গেছে। হয়ে গেছে। মানে আপনি খাবারের 7 জিনিস দিনের, থেকে 7 শুরু করে দিনের। প্যাকিং এর জিনিস সম্পূর্ণ। মোস্ট প্রবাবলি ওই 2000 এর মতো পড়েছিল প্যাকিং আচ্ছা, ট্যাকিং, আচ্ছা। যেহেতু বলছেন প্যাকিং বক্স আমরা বেশি তুলেছিলাম, কারণ তখন তো শুধু স্যান্ডউইচের ছিল, আমার হ্যাঁ, তো হ্যাঁ। বার্গার পিৎজা র্যাপ এগুলো তো পাটে পাটে আমার ইন্ট্রোডিউসড হয়েছে। শুধু স্যান্ডউইচ আমার 3 মাস গেছে, 2 মাস গেছে, আমার বার্গার জানুয়ারি থেকে লঞ্চ হয়েছে। আচ্ছা, এই যে শুনলাম যে জানুয়ারিতে একটা ডাউনফল একটা ব্যাপার হুম, এসেছিল। হুম। দেন ফেব্রুয়ারি থেকে আপনারা শুনলেন যে একটা ইউটিউবার বলুন বা অন্য কোনো অনলাইন সাইট বলুন। এটার জন্য আমি প্রথমে বলি, এটার জন্য আমার ছেলেকে ভীষণভাবে থ্যাঙ্কস। আচ্ছা। মানে ও জিনিসটা ভালোবাসে বা পছন্দ করে বা এই জায়গায় মানে এরকম ইয়ে করে বলে আমাকে ফার্স্ট বললো ফুড ব্লগিং দিয়ে তুমি করো। হ্যাঁ। তো এবার ফুড ব্লগারদের প্রচুর প্রচুর ডিমান্ড। ভাই আমার পক্ষে তো এত ডিমান্ড ফুলফিল করা আমার যেখানে সেল নেই আমি ডিমান্ড দেবো মানে তাদের ফুলফিল করবো কোত্থেকে। মিনিমাম রেট যাদের ছিল সেরকম দেখে আমি আচ্ছা, 3 জন। মানে ওরা যে আপনাদের যে ভিডিও করতে আসবে, ফুড তো ফ্রি রয়েছে। একদম ফুড তো ফ্রি রয়েছে, একদম। সেটার মাধ্যমে ওরা তো ভিডিও করছেই। তার সাথে এই যে একটা পেমেন্টের ব্যাপার যেটা আপনি বলছেন পেমেন্ট নিয়েছে, তো মানে একটা অনুমানিক কিরকম তারা চার্জ করেছিল বা কিরকম নিয়েছিল? কেউ 3, কেউ 2.5, কেউ 2,500-3,000 টাকা জাস্ট ফুড ব্লগের জন্য। উপর থেকে ফুডটাও যেটা সেটাও নিতে হয়েছে। বাট তারপর ওটা আমি আমার অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে রেখে দিয়েছিলাম যে চলো ঠিক আছে, আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্টের মানে জন্য কোনো তো একদিকে তো আমাকে তো কাজ দিতে আসছে। হবে। হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্টের তো একটা ব্যাপার আছে, এটাতে করে যদি আমার যদি বাড়ে সেল তাহলে অসুবিধা কি হ্যাঁ, আছে? মানে আপনি ভেবেছিলেন যে একটা অ্যাডভার্টাইজমেন্টে যদি হেল্প লিফলেট, হয়। হ্যাঁ কেউ ব্যানার আমি যে দিইনি তা নয়, কিন্তু ব্যানার দিয়ে আমি ফুটফুল পাইনি, আমি ব্যানারও দিয়েছি ফার্স্ট মান্থে, আমি সেকেন্ড মান্থে ব্যানারও দিয়েছি। আচ্ছা, মানে ডিসেম্বর দিকে আপনি ব্যানার হ্যাঁ দিয়েছিলেন। পুরো দমদম মানে চিড়িয়ামোড় টু দমদম ব্রিজ অবধি আমরা পুরো দিয়েছি, এদিক ওদিক আমাদের এদিকে ঠাট্টিয়া বাস স্ট্যান্ড অবধি, কিন্তু নো লাভ রেজাল্ট হয়নি। ফাউন্ড। লোকে এখন সোশ্যাল মিডিয়া এতটাই ধরে চলে, সেটা আমি ব্লগ দেখেই আমি ব্লগ দেখে বুঝতে বুঝতে পেরেছি। হ্যাঁ তো তাহলে কি এই ব্লগিং এর পরেই কি আপনার পিক নেওয়া স্টার্ট একদম। হয়েছে? তাহলে মানে ইনভেস্ট যেটা করেছিলেন সেটা কাজে লেগেছে। হ্যাঁ এটার সঙ্গে আরেকটা আমি বলে রাখি, হয়তো বলাটা ঠিক নয়, যেহেতু এখানে কথা বলছি তাই বলছি, আমার কিছু ভুল ডিসিশন ছিল সে সাউথের ব্লগারদের টাকা। সাউথের? ইয়েস, কেন, মানে কি? সাউথের ব্লগারদের পপুলারিটি সাউথে বেশি, তাদের চ্যানেলটা সাউথে চলে। আমার কিন্তু যা এসছে সব কিন্তু নর্থের যে একজন ব্লগার এসেছিলেন তার থ্রুতে কিন্তু আমি প্রচুর কাস্টমার পেয়েছি। আই এম থ্যাঙ্কফুল টু দেম। মানে আমি সত্যি, আমি সবসময় বলি আমার দোকান আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছে তার মোস্ট অফ দ্য কাস্টমার কিন্তু তার থেকে এসছে। হুম, মানে বলতে চাইছেন যে যে জায়গায় খুলছেন সেখানের সেটাই আশেপাশে সব যারা রয়েছে দোকানকে তাদের। বলবো যে যেই জায়গায় আছি আমি সেই এরিয়ার ব্লগার দেখা ইজ বেশি, কারণ সেই এরিয়ার ব্লগারদের সেই এরিয়াটা কভার করে মানুষ বেশি, রয়েছে, তার দেখে মানুষ বেশি। দেখে বেশি। আমি সাউথে যাচ্ছি, সাউথের কটা লোক আমার কাছে এসে খাবে? সেটা তো পসিবল না। কেউ নিশ্চয়ই। অত দূর থেকে এসে গেছে, একজন দুজনের গল্প আলাদা, বাট এত ওই সাউথ থেকে এখানে কেন স্যান্ডউইচ খেতে? সাউথে অনেক স্যান্ডউইচের হ্যাঁ, দোকান আছে, অনেকগুলোই রয়েছে। তাহলে কেন আসবে? সো দ্যাট ওই একটা ব্লগারের একটা, হ্যাঁ 100 বার পিক নিয়েছে মার্চ থেকে, তারপর আর আমাদের বসে থাকতে হয়নি, মানে ওই পিকেই চলেছি। কিছু সময় হয়তো লেভেল হাই ওই জায়গায় হয়নি, বাট ঠিকঠাক চলেছে আমার প্রত্যেক মাস। আচ্ছা, এই যে ফার্স্ট মান্থ আপনি নভেম্বরে স্টার্ট করেছিলেন, তো অনেকটাই তো ইনভেস্ট হয়েছে শুনতে পেলাম। হুম, অনেকটাই বলতে গেলে অনেকটাই ইনভেস্ট অনেকটা হয়েছে। অনেকটা। তো প্রথমে তো আপনাদের ওই নিয়ার অ্যাবাউট 30 to 50 সেল হয়েছিল। তো ওটা কি যেটা ফার্স্ট মাসে যে র মেটেরিয়ালের উপর যে ইনভেস্ট করেছিলেন সেটা কি উঠেছিল হ্যাঁ নাকি? একদম উঠেছিল। একদম। আমি কোনো মাসে লসে রান করিনি, এটুকু আমি বলতে পারি। প্রফিট লেভেলটা হয়তো খুব কম ছিল, হুম। বাট লসে কিন্তু আমি স্টিল নাও এখন আমি দোকান করছি, লসে রান করিনি একটা মাসেও নয়। মানে আপনি আমার সেল চার্ট দেখলেও বুঝতে পারবেন, আমার কাছে অ্যাকাউন্টস করা থাকে, আমি রেগুলার অ্যাকাউন্টস রেগুলার তুলি, তো কোনো মাসে আমি লসে রান করিনি এখনো পর্যন্ত। আচ্ছা, এখন কিরকম মান্থলি আপনাদের সেল হচ্ছে বা টার্নওভার হচ্ছে 1.25 হয়ে যায় পার মান্থ? পার মান্থ। আর সব কিছু যদি বলি যে সব কিছু মানে আপনি এই দোকানের যে ভাড়া সেটা কেটে তারপরে আপনাদের যে কুক রয়েছেন তাকে দিয়ে, মানে সবগুলো কেটে আপনাদের প্রফিট কত হচ্ছে? 40%। 40%? মানে 60%টা চলে যাচ্ছে ইনভেস্ট বা আমাদের র মেটেরিয়ালে প্রচুর যায়।
র মেটেরিয়াল? প্রচুর যায়। মানে সত্যি কথা বলতে ভালো র মেটেরিয়াল মানে ভালো খাওয়াবো বলে আজকে চিকেনের দাম প্রচুর হাই। আমি দেখেছি প্রচুর লোক চিকেনের দাম হাইয়ের জন্য ৫ টাকা ৬ টাকা বাড়িয়ে দিয়েছিল তাদের মানে যারা চিকেন দিয়ে খাওয়ার যারা ডেলিভারি চিকেনে করে। রান্না করে। বাট আমি কিন্তু ১ টাকাও বাড়াইনি। কিন্তু আমার এমন কেউ বলতে পারবে না যে এই স্যান্ডউইচের মেটেরিয়াল কমিয়ে দিয়েছে। এদের স্যান্ডউইচকে যেরম যাচ্ছিল সেরমই চলছে। আচ্ছা, আপনি এই যে বললেন যে একটা এতগুলো যে অ্যাড হয়েছে, একটা বেস একটা প্রাইস তো থাকে। সেটা কি আপনি এখন চেঞ্জ করেছেন নাকি ওইরকমই রয়েছে? ফুডের? হ্যাঁ। ফুডের বেস আমি জানুয়ারিতেই আমি বলে দিই, নভেম্বরে আমি একটা প্রাইস দিয়ে শুরু করেছিলাম। জানুয়ারিতে যখন আমি ডিসেম্বরে যখন আমি দেখছি আমার প্রফিট 25%। 25%? আমি চলবো কি করে? হ্যাঁ, আমি ছেলেটাকে দেবো, আমরা দুজন নেবো, তাহলে আমাদের থাকছেই তো না। আমি যে সারা মাস ধরে খাচ্ছি, আমি তো রেমুনারেশন নেবো দোকান থেকে, হ্যাঁ, সেটা তো আমার নিশ্চয়ই। কাছে কিছু থাকছে না। তো তখন গিয়ে জানুয়ারিতে আমি প্রাইসটা একটুখানি বাড়ালাম, সেটা খুব সামান্য, 5 রুপিস। আচ্ছা, ওটা হাইক ছিল টোটাল। হ্যাঁ, তো ওই জন্য জানুয়ারির যখন সেলটা পড়েছিল আমাদের ধারণা কিছুটা ছিল যে হয়তো ওই সেলের এই মেটেরিয়াল এই কস্টের একটু বাড়ানো হয়েছে, তাই জন্য হয়তো সেটা হয়তো বাড়বে না। বাট ফেব্রুয়ারি থেকে আবার দেখলাম নর্মাল সব নরমাল। জায়গায় চলে যেরকম ছিল সেই লেভেলে। তারপর আর একবারও প্রাইস হাইক হয়নি। আচ্ছা, একটা ওই যে বললেন যে প্যাকিং এর একটা ব্যাপার রয়েছে। প্যাকিং এর উপরও তো একটা কস্ট দিতে হয়। একদম। তো ওটা কিরকম ভাবে আপনি ইনভেস্ট করেছিলেন, বা মানে এই যে কম দামে কোথায় পাওয়া যেতে পারে, বেস্ট আর কি, কম দামে কোথায় পাওয়া যেতে পারে? তো প্যাকেজিংয়ের ব্যাপারটা হচ্ছে প্রথমে তো এখান থেকে তোলা হলো প্যাকেটগুলো। এবার তারপরে তোলার পর আমাদের একটা ছিল যে কোথায় কম দামে, কারণ এই কটা তুললে তো হবে না। প্রথম মান্থটা চলে গেল আমাদের। তো একটু মানে বেশি ১ হিউজ মাসের জন্য পরিমাণে, তুলেছিলেন? হ্যাঁ, হিউজ পরিমাণে তুললে তাহলে কি হবে আমাদের কমে পড়বে। ডিসেম্বরটাও মোস্ট প্রবাবলি আমরা নিউ মার্কেট থেকেই তুলেছিলাম। আচ্ছা, ওখানে প্রথম তো আপনারা স্যান্ডউইচ করতেন, স্যান্ডউইচের প্যাকেট নিয়েছিলেন। তো স্যান্ডউইচের পার প্যাকেট হিসাবে কিরকম আপনাদের কস্ট পড়েছিল? আমরা ৫ এর বক্স তুলি। ৫ টাকা? ৫ আচ্ছা। ৫ এর বক্সগুলো, স্কোয়ার আচ্ছা, বক্সগুলো স্কোয়ার তুলি। বলছেন। হ্যাঁ, হ্যাঁ। সেটা আমাদের প্রথমে স্কোয়ার বক্সই চালু ছিল বলছি আপনাকে। তখন ওটা 1.20 মানে ১ টাকা ২০ পয়সা করে আমরা তুলেছিলাম। নিউ মার্কেট থেকে আমি বলছি। আচ্ছা, মানে তখন আপনি ১ মাসের জন্য তুলেছেন? ১ মাসের জন্য তুলতাম। বিকজ ওগুলো প্রচণ্ড ভারী হয়, ক্যারি করে নিয়ে আসা খুব টাফ আমাদের জন্য। মানে আমরা দুটো মেয়েতে মিলে দুপুরবেলা যেতাম, মানে খুব খারাপ অবস্থা হয়ে যেত শীতকালেই। তো ওটার পরে তারপরে জানুয়ারি থেকে আমার আমি ডিসেম্বর থেকে প্রসিডিওর শুরু করেছিলাম। 1 জানুয়ারি থেকে আমার জোম্যাটো লঞ্চ হলো। জোম্যাটো যখন লঞ্চ হলো, জোম্যাটোর যখন কথা বললাম তখন ওরা আমাকে ফার্স্ট বললো যে আপনি কিন্তু প্যাকেজিংটা খুব খেয়াল করবেন, কারণ যখন ডেলিভারি ম্যানরা নিয়ে যায় প্যাকেজিং যদি টাইট না হয় তাহলে আপনার যদি প্রোডাক্টটা এদিক ওদিকে হিলে যায় তাহলে জিনিসটা খারাপ হয়ে গেলে কিন্তু আপনার রেটিংটা পড়বে। আচ্ছা, এই যে জোম্যাটোর কথা বললেন, তো জোম্যাটোর কি আপনি যোগাযোগ করেছিলেন নাকি ওরা আপনাদের সাথে করেছিল? আমরা করেছি। তো ওটার আমার ফার্স্ট কি- টার্গেট ছিল যে অফলাইন ১-২ মাস চলার পর অনলাইন করব। আচ্ছা, ওটা কি রকম ডিল হয়েছিল বা কি রকম ওটা জোম্যাটোর সাথে হয়েছিল? জোম্যাটো একটা বোর্ডিং চার্জ, অনবোর্ডিং চার্জ আমাদের থেকে নেয়। এরকম 50% ওরা অনবোর্ডিং চার্জ আগে নিয়ে নেয়, আর 50% নেয় হচ্ছে যখন সেল চলে তার থেকে কমিশন কাটে, যেটা ওরা সেটা থেকে তুলে নেয়। আচ্ছা, মানে জোম্যাটোর যে আপনাকে কেউ ধরুন কেউ একটা অর্ডার দিল জোম্যাটোতে আপনাদের কাছে, আপনারা জোম্যাটোকে দিয়ে দিলেন, তো জোম্যাটো কি আপনাদের কোনো মান্থলি পে করে বা উইকলি এইরকম টাইপ? হ্যাঁ, উইকলি পে করে ওরা। উইকলি? উইকলি পে করে। যেমন এই উইক মানডে টু স্যাটারডে চলে যাওয়ার পর নেক্সট উইকের ওয়েডনেসডে আমার এই সপ্তাহেরটা পেমেন্টটাও ঢুকবে। আচ্ছা, তো ওরা কত পার্সেন্ট কাটে ওটাতে? জোম্যাটো আমার থেকে আমার যা কমিশন শিডিউলে আছে 34%। 34% জোম্যাটো রেখে নেয়, বাকিটা আপনাকে দিয়ে দেয়। বাকিটা আমাকে দিয়ে দেয়। তো এই জোম্যাটোর সাথে যে আপনি পার্টনারশিপ করলেন, তো এটার আপনার কোনো লাভ হয়েছে? সবার আমার প্রচুর দূরে কাস্টমার পাচ্ছি না আমি জোম্যাটোতে, আমার এরিয়ার বাইরে কাস্টমার পাচ্ছি। আমি চাইছি স্যান্ডউইচকে লোকে জানুক যে এখানেটাই দোকান। লোকে তো অনলাইনেও তো অনেকে ভালো, কারণ আমরা নিজেরা বাড়িতে এনে দেখেছি, মানে আমরা স্যান্ডউইচের দোকান খুলেছি প্রত্যেকটা, কিন্তু আগে সব নিজেরা আগে টেস্ট করেছি। আমরা আগে নিজেরা এই এরিয়ায় যেই জায়গা থেকে জোম্যাটো মানে স্যান্ডউইচ হয় সেই স্যান্ডউইচগুলো আগে আমরা খেয়েছি, তারা কী ধরনের কিরম স্যান্ডউইচ কীভাবে প্যাকেজিং করে ডেলিভারি করে। আচ্ছা, মানে প্রথমে আপনি পুরো রিসার্চ আর করে শুধু আমার বাড়ি না, ওর বাড়িতেও আনা হয়েছে অনলাইনে। আচ্ছা,
যে কি করে কিভাবে প্যাকেজিং করে ওরা সাপ্লাই করছে, কিভাবে ভালো হয়। এত জঘন্য আপনাকে আমি বলতে পারবো না, মানে সেই সব স্যান্ডউইচ, মানে সেগুলো লোকে অত দাম দিয়ে লোকে খাচ্ছে। আমার স্যান্ডউইচ তো এমনিই চলবে জোম্যাটোতে। হ্যাঁ, জোম্যাটোর যেটা হয়, একটা অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে আমাদের একটা অ্যামাউন্ট খরচা করতে হয়, যেটা লোকের কাছে ওদের হাইলাইট করার জন্য সবটার প্রথম 1-2 মাস লাগে। যে সবটা একটা প্রথমেই তো আপনার সবটা স্যান্ডউইচ হাব তো সে তো কত আছে, হ্যাঁ অনেকগুলো রয়েছে। সেটার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে নেয়, বাট জোম্যাটো আমাকে ভালো সেল দেয়। আচ্ছা, অনেক সময় শোনা যায় জোম্যাটোর পার কিলোমিটার হিসাবে একটা চার্জ করে, পার কিলোমিটার অর্ডার এলে, তো ওটা কি আপনার হয়? আমি অনেক ব্লগ এরকম দেখি, সত্যি কথা বলছে, লোকে ভুল ভাল কথা বলে, জোম্যাটো নিয়েও বলে, সুইগি নিয়েও বলে। আচ্ছা, অনেক, মানে আমি না শুনে ওনাদের কাছে কাটে না, মানে আপনাদের কাছে আমার কাছেও কাটে না। আচ্ছা, আপনার কাছেও কাটে। আমি অ্যাজ এ কাস্টমার আমি বলছি, আমি জোম্যাটোর থেকে অনেক স্যাটিসফাই, মানে সুইগির থেকেও বেশি জোম্যাটোর কাছে স্যাটিসফাই আমি কাজে। ভীষণ ভালো ওদের প্রসেসিং, ভীষণ ভালো, আর ভীষণ ক্লিয়ারিটিও নেই ওদের প্রসেসিংয়ে। সুইগিও ভালো, সুইগিতে আমি 2 মাস ধরে আচ্ছা, চালু করেছি, বাট সুইগির কি হয়, ম্যান পাওয়ার কম থাকার জন্য আমি হয়তো ডেলিভারি পার্সন অনেক লেটে ঢোকে, আদারওয়াইজ সুইগির অন্য কোনো আমার কাছে আচ্ছা, মানে প্রবলেম নেই। জোম্যাটোর পর আপনি সুইগিতে শিফট হয়েছেন? এই জাস্ট শিফট হয়েছেন নাকি না না না, দুটোই দুটো continue? একসাথে চলছে। মানে জোম্যাটো অনেক কাস্টমার এসে বলে আমার জোম্যাটো নেই, সুইগি করুন না। আচ্ছা, চলো সুইগি করে তো মানে দিচ্ছি। জোম্যাটোর প্রফিট আসছিল বা মানুষ বেশি আসছিল বলে সুইগিতে শিফট করেছেন, নাকি জোম্যাটো না, না, আসছিল? দুটো একসঙ্গে, দুটো প্ল্যাটফর্ম একসঙ্গে চালাবো বলে। আচ্ছা, অনলাইনটা চলুক, অনেকে জোম্যাটো নেই সুইগিতে আছে, তারা সুইগি থেকে অর্ডার করবে। মানে নিজের যে আইটেমগুলো, ফুড আইটেমগুলো মানুষের কাছে আরো তাড়াতাড়ি যেন একদম। পৌঁছে যায়, তাই জন্য। আমি যত বেশি মানুষ জানবে, আমি জানি আমার ফুডটা, কারণ আমি জানি আমি 1 নম্বর ফুড দিই, তো লোকে খাক। তো এই যে আপনি একটা সোর্স, মানে একটা ইনকাম আসছে, মান্থলি বলুন বা উইকলি বলুন, তো আপনি কি কোথাও ইনভেস্ট করছেন, কোন শেয়ার মার্কেট, এসআইপি? একদমই নয়, এখন ফুললি আমি বিজনেসে, কারণ বিজনেস এখনো আমাকে ভীষণভাবে এটাকে মডিফাই করতে হবে। কারণ জাস্ট আমি যেইভাবে শুরু করেছিলাম, আমি কিন্তু সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। আমার যে এক্সপেন্সের জায়গা, সেটা কিন্তু রেগুলার পারপাসে একটা দোকান চালাতে যে এক্সপেন্স হয় সেইগুলো আমায় তো এবার দোকানটাকে ঠিক করতে হবে, দোকানটা একটু মডিফাই করতে হবে। সেইগুলোতে এই 1 বছর পর থেকে, মানে আমি এখন চাইছি বিজনেসটা আগে গ্রো করুক, তারপর সেটার থেকে Investment. তারপরে হ্যাঁ, আর তো- বিজনেসটাকে অন্য জায়গায়, মানে আরও যেটা অর্পাও বলেছে যে আমরা সাউথে আরেকটা ব্রাঞ্চ খুলতে চাইছি, বা আমি একটা চাইছি সিটিং অ্যারেঞ্জমেন্ট করে যদি একটা, কারণ লোকের অনেক সময় দেখি কফি, চা, কোল্ড ড্রিঙ্কসটা আমার আছে, কোল্ড ড্রিঙ্কসটা আমি নিয়েছি, কফি চায়ের একটা ডিমান্ড। এবার স্বাভাবিক খেতে গেলে তো একটু বসতে হয়, সবাই বসতে চাইবে। এবার সেইটা আমার সামনে কিছু টুল দেওয়া থাকে, তারা বসছে, বৃষ্টির দিনে আমিও জানি অসুবিধা হচ্ছে, তারপর আমার কাস্টমার খুব ভালো, মানে একদম কমপ্লেন করে না, ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, কমপ্লেন করে না। তো চাই যে একটু যদি ওরই দমদমের আশেপাশে যদি একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে একটা জায়গা খোলা যায়। আচ্ছা, মানে আপনি ওই জায়গাটা শিফট করার একটা শিপ না, এটাও থাকবে। আচ্ছা, এটাও এটা আমার ফার্স্ট, দমদমে আরেকটা এটা খুলবেন? ফার্স্ট। কি করে আমরা এটা ছেড়ে দিই, দিয়ে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে যদি আমি এখান থেকে হয়তো সাপ্লাই, একটু আমি বড় চাইছি করে। একদমই কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের জায়গা মানে খুঁজতে। ওটা আপনার নেক্সট টার্গেট বলতে গেলে। নিশ্চয়ই। আরেকটা জিনিস আপনার কাছে জানবো, যেটা হচ্ছে অনেকে বলে বাঙালি ব্যবসা করতে পারে না, আর আপনারা এই এজে এসে এই ফ্যামিলি, মানে হ্যান্ডেল করে, ফ্যামিলি সিচুয়েশন হ্যান্ডেল করে এখন যেভাবে ব্যবসা করছেন, তো যারা নেক্সট জেনারেশন রয়েছে বা যারা এখনও ভাবছে যে এই ব্যবসা করা যেতে পারে, বা যাদের যে চিন্তা ভাবনা যে এইভাবে করা যেতে পারে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। প্রথম কথা, ধরে থাকতে হবে, লেগে থাকতে হবে, আর বিভিন্ন অ্যাসপেক্টের খোঁজ করতে হবে। প্রচুর ডিফিকাল্টিস আসবে, প্রচুর কষ্ট করতে হবে, তার মধ্যে থেকে যদি লড়ে যদি টিকে যেতে পারে, তাহলে অবশ্যই পারবে। আর যে জেনারেশন এখন যেটা ভাবছে যে একটা ইনভেস্টের একটা ভয় একটা আছে, যে একটা কত ইনভেস্ট দিয়ে স্টার্ট করব বা কি দিয়ে স্টার্ট করা যায়, সেটা সর্বনিম্ন বা সর্ববেশি সেটা যদি বলেন। প্রথম কথা হচ্ছে, যদি ব্যাকবোন শক্ত হয়, হ্যাঁ, তাহলে বিজনেসে নামা উচিত। ব্যাকবোন মানে আমি যদি বলি, আমাদের ব্যাকবোন আমাদের হাজব্যান্ডরা ছিল। আমি জানি এই ইনভেস্টমেন্টের টাকাটা আমি 1 বছর না হলে 2 বছর শোধ করবো, বাট আমাকে কেউ অন্তত ঘাড় ধরে বলবে না যে তোমাকে এর মধ্যে দিতে হবে, নাহলে কিন্তু সব বন্ধ করে পাট্টারি গুটিয়ে নিতে হবে। দ্যাট ইজ আমার ব্যাকবোন। আমার হাজব্যান্ড বা ওর হাজব্যান্ড আমাদের ব্যাকবোন ছিল, যে এই জায়গাটা আমার স্ট্রং আছে, যে আমাকে ঘাড় ধরে কেউ, আমরা লড়তে পারবো ওই জায়গাটা। আর এই ইনভেস্টমেন্টটাই আমার বাইরের লোকের থেকে আমি যদি নিতাম, আর সে যদি আমাকে বলতো যে 3 মাসের মধ্যে তোমাকে আমার রিপেমেন্ট করতে হবে, আর সেই জায়গাটা আমার উঠতো না, তখন কি আমি এই জায়গাটা দাঁড়াতে পারতাম?
তাই না? তারপরে একটা সুদেরও ব্যাপার রয়েছে। সুদ ব্যাপার আছে সব জায়গা দিয়ে ভাবলেই তো, সুতরাং ব্যাকবোনটা আগে শক্ত করে তবেই বিজনেসটা করা যেতে পারে, আর কিছুটা লাখ। কিছুটা নিশ্চয়ই। তা এইবার যে আপনি বলছেন যে এই এখন যে বর্তমানে নর্থে যারা যিনি কাজ করছেন তিনি নাকি একটা কমিশন বেস একটা পেমেন্ট উনি পান। তো পরবর্তীকালে যদি সাউথে খোলা হয় তাহলে কি সেই রকমই পেমেন্ট একটা থাকবে নাকি আপনি মান্থলি একটা পেমেন্টের না, অবভিয়াসলি ওখানে মান্থলি। আমি তো এবার এই ফিল্ডে বসে গেছি, এটা আমি জানি কিভাবে কি বেরোবে। আচ্ছা, মানে আপনি প্রথমে আমি এটা তো ওটা তো একদম অনভিজ্ঞ। আমার তখন একটা ইমিডিয়েট একটা শেফ দরকার ছিল। এবার তো আমি এমন ছেলেকে রাখতে চাইছি যে অন্তত খাবারটা বানাতে বা কাটিং প্রসেসটা জানে। তৈরি তো আমি তাকে করে দেবো। আমার এই শেফ তাকে রেডি করে দেবে। আচ্ছা রেডি আমি করব, স্যালারি বেসিসে তাকে রাখবো। আমার প্রথমে কি ছিল, নিজে পুরোপুরি অনভিজ্ঞ, আমাকে একজন অভিজ্ঞতা সম্পন্ন লোকের দরকার যে এই পুরো জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবে। আমি তো তাকে শিখিয়ে দেবো, বাট হ্যান্ডেল তো তাকে করতে হবে। দোকানে এই কাটিংগুলো সে যদি নাই জানে, সেটা তো যার জন্য আমাকে এই যে এখন বানাচ্ছে তাকে ওইভাবে রাখা ছিল। বাট এখন যাকে নতুন, আমি অবশ্যই তাকে রিক্রুট করবো, মানে স্যালারি বেসে সে তো এখন থাকবে আমার কাছে। যেভাবে আপনি বলছেন যে এখন মিনিমাম স্যান্ডউইচ যারা তৈরি করে তাদেরই 20K আবার তার বেশি আবার অ্যামাউন্ট, তো সেটা আপনি কিভাবে রিকোয়ারমেন্ট করবেন? সেটা তো আমাকে দেখতে হবে। ওই যে বললাম আগে, আমাকে ওখানে মার্কেট সার্ভে করে দেখতে হবে। যেমন আমার দমদমে ছিল, যে দমদম চত্বরে নেই তো আমার স্যান্ডউইচের দোকান, তাহলে আমি কি করে চালাবো? তখন হয়তো আমাকে ওই জায়গায় রাখলে তার সঙ্গে আরও কিছু জিনিস আমাকে মানে এক্সট্রা অ্যাড অন করতে হবে, যে ওইখানে এটার সঙ্গে এগুলো রাখলে তবে গিয়ে ডিমান্ডটা বাড়বে, তাই না? কিছু জিনিস কিছু জায়গায় যেরম রিকোয়ারমেন্ট আমাকে সেইভাবে এগোতে হয়েছে। আমি দমদমে দেখেছি প্রথমে যখন এই গ্রিলারে, এবার যখন দেখতাম যে যদি আমি দেখতাম যে আমার ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া এরা একদম খাচ্ছে না, বা এই প্যাটিটা এখানে একদম চলছে না, তারা তালা হওয়া প্যাটিই চাইছে, তখন আমাকে সেইভাবে এগোতে হতো। যখন দেখলাম এই বিজনেসটা আমার চলে যাচ্ছে, ঠিক আছে, এবার যখন সাউথে যাব তখনও আমাকে হয়তো 2-3 মাসতে আমাকে এইভাবেই ফেস করতে হবে। আমি তো ডিফিকাল্ট, বাট আমাকে ফার্স্টেই আমি প্রথমে বললাম আমাকে ডিমান্ড দেখতে হবে, যে সেই এরিয়ায় আমার যদি আরও 4-5টা স্যান্ডউইচের দোকান থাকে, আমি কিছুতেই সেখানে করবো কি, আমি থাকতেই পারবো না। মানে কারণ আপনি ওই জায়গাটা, হ্যাঁ, ওই জায়গাটা ভালো জিনিস লোককে দিতে গেলে, মানে খেতে গেলে কিছু অ্যামাউন্ট তার জন্য পে করতে হয়। আমি যদি দেখি আমি এটা আমি এখন যে প্রাইসটা নিচ্ছি অ্যাট পার লেভেলে আমি প্রাইস নিচ্ছি, এর থেকে কমানো মানে আমি এবার লসে রান করব। ঠিক আছে? এবার আমি সাউথে গিয়ে দেখলাম আমার থেকে আরও কম রেঞ্জে সে স্যান্ডউইচ খাওয়াচ্ছে, আমি এই রেঞ্জে আমারটা কে খাবে? আপনি যে একটা রিসার্চ করবেন সাউথে, তো কি আপনি মেনলি যে জিনিসগুলো দেখবেন, যেমনটা আপনি বললেন যে একটা পাবলিক ডিমান্ড অবশ্যই, তারপরে একটা ভালো লোকালিটি দেখবো। একটা লোকালিটি। ভালো লোকালিটি না হলে সেই যে অ্যামাউন্টটা দিয়ে লোকে খাবে, সেটা তো একটা লোকালিটির ওপরও ডিপেন্ড করবে। যে লোকের খাওয়ার 100 টাকা দিয়ে একটা খাওয়ার নেই, তার সেখানে আমি একটা স্যান্ডউইচের দোকান দিয়ে দিতে পারি যারা সাধারণত, তাহলে আমাকে তো লোকালিটিটাও দেখতে হবে, প্লাস এরিয়ায় দেখতে হবে, সামনাসামনি বাজার বা অফিস এরিয়া হলে বেটার হয় না? আমি নর্মাল এমনি বাড়ির, আমি এই গলিতে আমি একটা স্যান্ডউইচের দোকান খুলে রাখি, থোড়াই আমার চলবে? চলবে না। সবটা একটা ব্যাপার থাকবে, আমার ওই জায়গা দেখে তবে আমি গিয়ে দোকানটা নেব। আর পুরোটাই মেইনলি এখন যেটাও ভাবছি সেটাই ওই ছোট একটা টেকঅ্যাওয়ে যদি Takeaway। হয়ে যায় তাহলে। তাহলে প্রথমে আপনার যেটা চিন্তা ভাবনা হচ্ছে যে আপনি এখন তো কোনো ইনভেস্ট করছেন না, না শেয়ার মার্কেট, না এসআইপি, না কোনো কিচ্ছুতে জমি না, জায়গার উপরেও না। কিচ্ছুতে না। তাহলে আপনার প্রথম যে চিন্তা সেটা হচ্ছে ফার্স্ট অফ অল লোনটা দোকানটাকে শোধ করা। লোন শোধ করো, দোকানটাকে একটা এমন একটা জায়গায় নিয়ে যাওয়া, লোকে বলবে হ্যাঁ দমদমে একটা, যেটা শুনিও আমি, যে প্রচুর লোক, মানে আমার বাবারা এদিকে ঘুরে বেড়ায়, হ্যাঁ বললো যে ওইখানে স্যান্ডউইচের ওপর, আচ্ছা আপনার মেয়ের দোকান, দারুণ স্যান্ডউইচ বানায়। এই জিনিসটা আমি প্রচুর লোকের থেকে, হ্যাঁ দারুণ বানায়, ভীষণ ভালো খেতে, খেলে পেট ভরে, এই জিনিসগুলো শুনতেও ভালো লাগে। আর এটা আমি এইভাবেই গ্রো করতে চাইছি, যে আস্তে আস্তে এটাই নামটা চারিদিকে সরাক, আরও ভালো জায়গায় আমি যেতে পারবো, লোকে জানুক, লোকে খাক, ভালো জিনিস খাওয়াচ্ছি। প্রফিট তো অবশ্যই, বিজনেস করছি, প্রফিট ছাড়া Profit তো লোকে রাখতেই খাওয়াবো হবে। কেন? Profit প্রফিট রাখতেই রেখেই হবে। লোককে খাওয়াতে চাইছি ভালো জিনিস। প্রফিট রেখে নিজের একটা হেলদি মানুষের কাছে জিনিস তুলে একদম। ধরা। ধরুন আপনি সাউথে এমন একটা জায়গা পেলেন যেখানে ডিমান্ডও বেশি, আর আপনার মনে হয় যে হ্যাঁ এই জায়গায় যদি আমি করতে পারি তাহলে আমার একটা প্রফিট রয়েছে, প্লাস আমার একটা এটা আরও উপর দিকে যেতে পারে, একটা হাই পিক একটা নিতে পারে, কিন্তু তার আশেপাশে আরও অনেক সেম ধরনের দোকান রয়েছে বা ক্যাফে রয়েছে, বা এখন রেস্টুরেন্ট তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মোড়েই রয়েছে। তো সেগুলো নানান ডেকোরেশন, লাইটিং থেকে শুরু করে, সিটিং এরিয়া থেকে শুরু করে, তারপরে এখন যেহেতু একটা মেনুর একটা ব্যাপার রয়েছে, একটা
ডেকোরেশন, খাবারের উপর একটা আলাদা ডেকোরেশন রয়েছে, যেটার মাধ্যমে মানুষ ছবি তুলে অনলাইনে দেয়, অ্যান্ড যেগুলো এখন হয় বর্তমানে স্টোরিজ অ্যান্ড যেগুলো দেয়, তো সেদিক থেকে আপনি কি ভাবছেন আর কি? দেখুন, আমি প্রথমেই বললাম আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট সাউথে ভাবছি না। আচ্ছা, আমার যতটুকু ক্ষমতা আমি সেই নিয়ে ভাবলে আমি টেক অ্যাওয়ে করবো। টেক অ্যাওয়ে করবেন। টেক অ্যাওয়ে করবো। আর যাদের ডেকোরেশন বলছেন এত কিছু, যাদের ক্যাফে এত, তাদের একটু ফুড প্রাইসটা দেখুন, সেটা একটা ব্যাপার। আমি যদি আমার প্রাইস হিসেবে ধরে দিই তাহলে বলবো আমি বেটার ফুড, আমাকে আগে সেখানকার ওই যে আবার প্রথমে বললাম আগে মার্কেট সার্ভে, তারা কিরকম ফুড প্রিপেয়ার করে দিচ্ছে, কী রেঞ্জের মধ্যে দিচ্ছে, সেটা একটা প্রথম আমাকে দেখতে হবে। কারণ ডেফিনেটলি আমি তাদের থেকে কম রেঞ্জে অনেক বেটার ফুড দেবো, কারণ আমার তো টেক অ্যাওয়ে। আমার তো তার বসার জন্য যে এসির যে একটা খরচা নেওয়া, তার সিটিংয়ের যে একটা খরচা, সেটা তো আমার থাকছে না। আমি কম দামে আমি ভালো ফুড আমি দিতে পারি, এটা আমি প্রথম বলছি। আর আরেকটা মানে সব কিছু দেখার পর লাস্টে বলো নো রিস্ক নো গেন। আমি আগে প্রথমে টেক অ্যাওয়ে নেবো, হয়তো লোকে আসবে না, গরমের মধ্যে দাঁড়িয়ে খাবো, এরকম ব্যাপার একটা অনেকে, যে হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খাবো। বাট দুটো লোক যদি খেয়ে দেখে ভালো খাবার, আমি এটা এইখানে দমদমে দোকান দিয়ে বুঝেছি, গরমটা কোনো ফ্যাক্টরি হয় না, লোকে যদি খেয়ে বোঝে যে ভালো খাবারটা খাচ্ছি। আমি প্রচুর লোককে, আমি তো বললাম বৃষ্টিতে দাঁড়িয়ে, তাদের কাছে কোনো ব্যাপার না, তারা অফিস থেকে ফেরত এখানে খেয়ে তারপরই যাবে। হ্যাঁ দিদি আগে স্যান্ডউইচ দাও, ভীষণ খিদে পেয়েছে, মানে বৃষ্টির মধ্যে ভিজে হলেও তারা দাঁড়িয়ে খাচ্ছে। আমার কিন্তু বসার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, বললাম আমি বাইরে ফুটের ওপর বসছে, বৃষ্টির ছেটা আসছে হয়তো গায়ে, কিন্তু তার মধ্যেও কিন্তু খাচ্ছে। আরেকটা পাশেই কিন্তু বড় রেস্টুরেন্ট আছে, আচ্ছা, আমার পরের গলিতেই একটা বড় রেস্টুরেন্ট আছে, তারা রেনোভেট করে এই নতুন আবার খুলেছে। মানে আপনি বলতে চাইছেন আপনি যখন অন্য কোথাও খুলবেন তো আপনার মাথায় সবসময় একটাই চিন্তা হবে, যেটা হচ্ছে হেলদি ফুড ফার্স্ট, কোয়ালিটি ফুড। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে আপনার একটু কম প্রাইস যাতে মানুষ সেটা অ্যাফোর্ড করতে পারে, অ্যান্ড থার্ড হচ্ছে বিশ্বাস, যেটা মানুষ আপনাকে দিতে পারে বা আপনার উপর করতে পারে। কোয়ালিটি ফুড খেতে চাইলে ঠিকঠাক রেঞ্জে, তবে স্যান্ডউইচ আমি বলবো স্যান্ডউইচ হবে, চলে আসতে পারবে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই রকম তোমরা যদি ইন্টারেস্টিং স্টোরি সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই ডিসক্রিপশনে চেক করো, ওখানে কিন্তু লিঙ্ক রয়েছে একটি ফর্মের, ওটা ফিল আপ করো। আর যদি তোমাদের স্টোরি ভালো হয় নিশ্চয়ই আমাদের এই চ্যানেলে সেই স্টোরি দেখানো হবে। আর যারা কিন্তু এখনও হালকা ফাইন্যান্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো